আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে চলে আসলাম আরেকটি নতুন ক্লাস নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা 2026 সাল, তাদের জন্য আজকে আমি একটা ক্লাস নিয়ে আসলাম। বাংলা প্রথম পত্র, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। সেই দিন এই মাঠ, কবি জীবনানন্দ দাশ। এই কবিতা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই বিষয়ে তোমাদের আজকে পড়াবো। সবাই আমার ক্লাস করতে হলে তোমরা অবশ্যই বইটা বের করবা, বইটা সামনে রেখে তারপরে ক্লাস করবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি কবি পরিচিতি, তারপর পাঠ পরিচিতি, শব্দার্থ টিকা, মূল কবিতা ব্যাখ্যা ধারাবাহিকভাবে আমি পড়াবো। এক ক্লাসে শেষ করে দেবো, এক ক্লাসেই সমস্ত বিষয়গুলো আমি শেষ করব। কবি পরিচিতি, সবাই একটু বই খুলে বইটা ধরো। জীবনানন্দ দাশ 1899 সালের বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দাস। এই যে একজন কবি, এই যে তোমাদের পরীক্ষাটা আসবে যে কোথায় জন্মগ্রহণ করছে, স্থানটা, বিশেষ করে তার জন্মস্থান বরিশাল। তার মা কুসুম কুমারী দাস ছিল একজন স্বভাব কবি, মানে কুসুম কুমারী একজন কবি ছিল, এবং তার একটা কুসুম কুমারী দাসের একটা বিখ্যাত কবিতা ছিল, আমাদের দেশি হবে সেই ছেলে কবে। তো এই যে জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাস একটা কবিতা লিখছিল যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তো তারই ছেলে জীবনানন্দ দাশ কিন্তু কথা কম কাজ বেশি, মানে তিনি প্রচুর পরিমাণে লেখছিল, কিন্তু সেই অনুযায়ী তিনি প্রকাশ করছিল না যে আমি এত লেখছি। তার যখন পাণ্ডুলিপি পাওয়া যায় সবাই অবাক, এত লিখছে উনি কবিতা। তার একটা, আমার কাছে একটা বই আছে গল্প গুচ্ছ, তো জানেই না যে জীবনানন্দ দাশের গল্প আছে, অনেক গল্প লিখেছে, অসংখ্য। তারপরে দেখো, জীবনানন্দ দাশ বরিশাল ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষালাভ করেন। 1921 কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভের পর তিনি অধ্যাপনা শুরু করেন। তার লেখাপড়া কোথায় এবং তিনি কোথায় কিভাবে চাকরি করে সেই বিষয়গুলো একটু মনে রাখবা। সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত। তাকে বলা হয় আধুনিক জীবন চেতনার কবি, মানে মানুষের জীবনের যে আধুনিকতা আছে, এই আধুনিকতার যে জীবন, সেইটা নিয়েই তার মোটামুটি লেখা। তাকে রূপসী বাংলার কবি বলা হয়, কারণ তার লেখার ভিতরে রূপ বৈচিত্র্য, মাঠ ঘাট গ্রামের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করে তার কবিতার মধ্যে, তার লেখালেখির মধ্যে। এই জন্য তাকে রূপসী বাংলার কবি বলা হয়, তাকে দুঃসরতার কবি বলা হয়। এভাবে অনেকে অনেকভাবে নাম দিয়েছে যে কি ধরনের কবি, তার লেখার উপর বৈশিষ্ট্য করেই মূলত এই নামগুলো দেওয়া হয়। বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্য কবি নিম্ন নিমগ্ন চিত্ত কবির দৃষ্টিতে বাংলাদেশে এক অনন্য রূপসী। এদেশের গাছপালা লতাগুল্ম ফুল পাখি তার আজন্ম প্রিয়। কবির প্রিয় কি? এই যে গাছপালা, তারপরে হচ্ছে লতাগুল্ম ফুল পাখি, এক কথা এই বাংলার রূপ প্রকৃতির সৌন্দর্যই তার কাছে অনেক প্রিয়, এবং এই বিষয়ে লেখালেখি করেন, এই জন্য তাকে বলা হয় রূপসী বাংলার কবি। জীবনানন্দ দাশ ব্যক্তিগতভাবে আমার সব থেকে পছন্দের একজন কবি। তার কবিতায় আমি পড়ি, আমার খুব ভালো লাগে। তার রচিত গ্রন্থ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, কবিতার কথা, রূপসী বাংলা, বেলা বেলা কালো বেলা, মাল্যবান, সুতীর্থ ইত্যাদি। এই যে তার যে গ্রন্থগুলো, এই গ্রন্থগুলোর নাম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এগুলো পরীক্ষায় কিন্তু এমসিকিউ আকারে আসবে, তোমরা অবশ্যই এটা মনে রাখবা। তার বিখ্যাত কাব্যগ্রন্থ। 1954 সালের 14ই অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতা এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। কবে ট্রাম দুর্ঘটনায় কবে আহত হয়, কবে মৃত্যু হয়, এই বিষয়টাও তোমরা মনে রাখবা। যাই হোক, আমরা এবার চলে যাচ্ছি পাঠ পরিস্থিতিতে। দেখো, তোমরা বইটা ধরো সবাই। পাঠ পরিস্থিতিতে, পাঠ পরিস্থিতি আমি সবসময় বলি ক্লাসে যে পাঠ পরিস্থিতিটা অবশ্যই বারবার করতে হবে, এটা পড়ার কোনো বিকল্প নাই। এটা হচ্ছে কবিতার মূল বিষয়, কি বোঝাতে চাচ্ছে সে বিষয়টা। সেই দিন এই মাঠ কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মানে
তার যে একটা বিখ্যাত কাব্য রূপসী বাংলা, সেখান থেকেই এটা নেওয়া হয়েছে। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ। তো আমি যদি এইটা পরে ব্যাখ্যা করতে যাই, তাহলে কবিতা পরে কিভাবে ব্যাখ্যা করবো? এই জন্য আমি জাস্ট এটা একটু পড়ে যাচ্ছি, মূল ব্যাখ্যা আলোচনা করব আমি মূল কবিতা পড়ে। এটাই মানে পাঠ পরিস্থিতি মানেই তো মূল কবিতার ব্যাখ্যা। তাহলে আমি ওখানে গিয়ে পড়বো। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। মাঠে মাঠে চঞ্চলতা, চালতা ফুলে পরে শীতের শিশির, লক্ষ্মী পেচকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গলবার্তা। খেওয়া নৌকা চলে নদী নালাতে, অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ। ফলে মৃত্যুতেই সব শেষ নয়। পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃত পক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগতের সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নের মরণ নেই। গভীর জীবন তৃষ্ণা নিয়ে এই এই সত্যই কবিতাটি অনুভূত হয়েছে। অনেক সুন্দর কথা। এখন আমি মূল শব্দার্থ টিকা, এখানে শব্দার্থ টিকা আসলে পড়তে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে, সব ধরনের প্রশ্ন আসে, এমসিকিউ আসতে পারে, সৃজনশীলের ক খ আসতে পারে, এবং গ ঘর জন্য ভালো ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সেই দিন এই মাঠ কবে আর ঝরে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। সৃজনশীলের খতে আসতে পারে, তাহলে এটা অবশ্যই করতে হবে, এটা কখনোই বাদ দেওয়া যাবে না। তারপরে এশিয়া ধুলো আজ, এই যে মানে একথা এখানে কয়েকটা শুধু টিকা আছে, এগুলো পড়বা, এগুলো আমি আর তোমাদের পড়ে দিলাম, বাসায় পড়ে নিবা। এখন আমি মূল কবিতা গুলো আলোচনা করব। দেখো, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে। সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে কবে আর ঝরে। বাহ, কি চমৎকার কথা! এই কথা যারা সাহিত্য পড়ে, যারা কবিতা পড়ে এবং কবিতার রস বোঝে, তারাই এই কবিতাগুলোর অর্থ বুঝতে পারবে। সবাই পড়ে, কেউ শুধু রিডিং এর মতো পড়ে যায়, কিন্তু কিচ্ছু বোঝে না। এইভাবে পড়লে হবে না, কবিতা পড়তে হবে, কবিতার কি বোঝাতে চাচ্ছে কবি এবং কবিতার যে রস সেটা আস্বাদন করতে হবে। তাহলে দেখবা তোমরা সৃজনশীল আসুক যেভাবেই আসুক, তোমরা অনেক সুন্দর করে লিখতে পারবে। তাই অবশ্যই তোমাদের কবিতা বুঝে বুঝে করতে হবে। আমি বুঝাই দিচ্ছি, দেখবা স্পষ্ট হয়ে যাবে তোমাদের ভিতরে কবিতার লাইনগুলো। দেখো, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না তো জানি, এই নদী নক্ষত্রের তলে। দেখো, সেই দিন বলতে কোন দিন? যেদিন কবি মৃত্যুবরণ করবে সেই দিন। এখানে দুইটা কথা গুরুত্বপূর্ণ, সেই দিন আর এখানে আছে এই মাঠ। এই মাঠ, সেই দিন বলতে বোঝানো হচ্ছে কবির যখন মৃত্যু হবে, সেই মৃত্যুর পরে এই মাঠ বলতে বোঝানো হচ্ছে এই এই রূপসী বাংলাকে। কবির মৃত্যুর পরে এই রূপসী বাংলা স্তব্ধ হবে না, নীরব হবে না। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে। এই নদী, আমাদের এই যে নদী, তারপরে যে আমরা যে নক্ষত্রের তলে যে বসবাস করি, মানে পৃথিবীকে বোঝানো হচ্ছে। এই পৃথিবীতে এই পৃথিবীতে কবির মৃত্যুর পরও স্তব্ধ হবে না। বিষয়কে বুঝতে পারছো? এই কবিতার মূল বিষয় হলো, আমরা ব্যক্তি মানুষ যে মরণশীল, কিন্তু পৃথিবী চলমান। মানুষ মারা গেলেও মৃত্যুর পর কিন্তু পৃথিবী তার নিজ গতিতে চলবে। কবিতার মূল পয়েন্ট যদি আমি বলি, এখানে মানুষ মানুষ চলে যাবে, ব্যক্তি মানুষ কিন্তু মৃত্যুবরণ করবে, পৃথিবী কিন্তু তার গতিতে চলতে থাকবে, পৃথিবী কিন্তু স্থির থাকবে না। আর আরেকটা কথা গুরুত্বপূর্ণ, যে এখানে মানুষের স্বপ্নের কোনো মৃত্যু নেই। মানুষ মরে যায়, কিন্তু মানুষের স্বপ্নের কখনো মৃত্যু নেই। যদি আমি উদাহরণস্বরূপ বলি, যে আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তিনি যে দাস প্রথা উচ্ছেদ করেছে, তার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা কিন্তু এখনো শত শত বছর পরেও কিন্তু এখনো কিন্তু সেই স্বপ্নটা পৃথিবীতে আছে। ফলে আব্রাহাম লিঙ্কন কিন্তু মৃত্যুবরণ করেছে, কিন্তু তার স্বপ্নটা এখনো কিন্তু পৃথিবীতে রয়ে গেছে। আমরা তার পরের এই কবিতার পরের লাইনে আমরা সেই বিষয়টা পাবো, যে দেখো, সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে কবে আর ঝরে। সেদিন কোন দিন? কবির মৃত্যুর পরেও দেখিবে স্বপ্ন, সে তাও স্বপ্ন দেখিবে, সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে কবে আর ঝরে। সোনার স্বপ্ন কেন বলা হচ্ছে? কারণ এই যে বলা হয় সোনার বাংলাদেশ, মানে যে বাংলাদেশে কোনো অভাব অনটন থাকবে না, সুন্দর একটা পরিবেশ থাকবে। তো মানুষের স্বপ্ন কিন্তু সোনার। যেমন তুমি এখন স্কুলে পড়ছো, তোমার একটা স্বপ্ন আছে, ইচ্ছা আছে, যে আমি এসএসসিতে ভালো রেজাল্ট করব, ভালো একটা কলেজে পড়াশোনা করব, তারপর বিশ্ববিদ্যালয়ে পড়বো, বিসিএস ক্যাডার হব, সমাজে প্রতিষ্ঠিত হব।
এই যে স্বপ্ন, এগুলোকে বলা হয় সোনার স্বপ্ন। তো কবি বলতেছে এখানে যে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। তার মানে সোনার স্বপ্নের মানুষের মৃত্যু নেই, মানে শেষ নেই। মানুষ মারা যায় কিন্তু মানুষের স্বপ্ন বেঁচে থাকে। সহজ কথা, মানুষ মরে যায় কিন্তু মানুষের স্বপ্ন বেঁচে থাকে। যেমন একটা উদাহরণ দিলাম, আব্রাহাম লিঙ্কন দিয়ে। তারপরে বলা হচ্ছে, আমি চলে যাব বলে তালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে। কবি এখানে বলা হচ্ছে যে ব্যক্তি মানুষ মরণশীল, কিন্তু এই পৃথিবী কখনো মরণশীল নয়। পৃথিবী তার নিজ গতিতে চলমান। আমি চলে যাব বলে কবি একদিন মারা যাবে, কিন্তু এই যে একটা তালসা ফল, যে এই ফলটা যে শিশিরের জলে, শীতকালে যে শিশির পড়ে ফলের উপরে, সেটা কি থেমে যাবে কবি মারা গেলে? কখনোই না। কবি কবি মারা গেলেও কিন্তু এই পৃথিবীর যে এই যে বাইরে আমি ক্লাস নিচ্ছি, বাইরে তাকায় দেখলে দেখা যাবে যে পাখি উড়ে বেড়াচ্ছে, গাড়ি চলছে, এগুলো কি থেমে থাকবে? কখনোই থেমে থাকবে না। কিন্তু ব্যক্তি মানুষ মারা গেলে পৃথিবীর এই চঞ্চলতা, এই শিশির পড়া, এগুলো কখনোই থেমে থাকবে না। কি দারুণ কথা, তাই না? কি চমৎকার কথা। বলা হচ্ছে নরম গন্ধের ঢেউ। এই যে এই যে এই তাজা ফুল যে শিশিরের জলে ভেজে, এটা হচ্ছে নরম গন্ধের ঢেউ। গন্ধটা নরম কিরকম, যে কোনো কিছুর কোনো কিছুর উপরে কোনো কিছু থেকে যখন গন্ধ বের হয়, সেটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তীব্র গন্ধ, আবার কিছু কিছু হালকা গন্ধ। যেমন ধান ধান গাছের ফুলেও কিন্তু গন্ধ আছে। তো নাক যদি সামনের দিকে দেওয়া যায়, হালকা ধরলে পরে দেখা যাবে গন্ধ লাগে, দূর থেকে কিন্তু গন্ধ পাওয়া যাবে না। এই যে এই জন্য কবি বলছে যে নরম গন্ধের ঢেউ। তারপরে দেখো, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। লক্ষ্মী পেঁচা, এখানে লক্ষ্মী পেঁচা বলতে বোঝানো হচ্ছে পুরুষ। লক্ষ্মী পেঁচা আর হচ্ছে লক্ষ্মীটির তরে, লক্ষ্মীটির তরে, এখানে পুরুষ বোঝাচ্ছে, এবং এটা হচ্ছে তার স্ত্রী। তো কবি সুন্দরভাবে বলছে যে লক্ষ্মী পেঁচা মানে আমি মৃত্যুবরণ করলে, কবি যদি মৃত্যুবরণ করে, মানুষের যদি মৃত্যু হয়, তাই বলে কি লক্ষ্মী পেঁচা তার প্রিয়সী, তার সুন্দরী স্ত্রীর জন্য কি গান গাওয়া বন্ধ করে দেবে পৃথিবীতে? কখনোই না। এই যে বারবার একই কথা আসতেছে, পৃথিবীর সবকিছু চলমান থাকবে কিন্তু ব্যক্তি মানুষের মৃত্যু হয়ে যাবে। তো কবি বলছে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। অবশ্যই গান গাবে, এটাই তো নিয়ম। পৃথিবীতে এই চঞ্চলতা, পাখি ডাকা সবকিছুই থাকবে, কিন্তু মানুষের মৃত্যু হয়ে যাবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। কিন্তু সোনার স্বপ্নের স্বাদ, মানুষের স্বপ্নটা থেকে যায়। মানুষ একজন যদি একটা সুন্দর একটা বিষয় যদি উপস্থাপন করে, সেই কথা কিন্তু সারা জীবন পৃথিবীতে থেকে যায়, কিন্তু ব্যক্তি মানুষের মৃত্যু তার স্বপ্নটা থেকে যায়। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়াল অঙ্কগুলো এসে লেগেছে চরের খুব কাছে। দেখো এখানে দুইটা লাইনের ভিতর অনেক ব্যাখ্যা করা যায়। চারিদিকে শান্ত বাতি, এই প্রকৃতির যে সৌন্দর্য, শান্ত বাতি মানে যে বাতি দূর থেকে তাকায় দেখলে বা কাছ থেকে দেখলে যে বাতিটা চোখে লাগবে না, একদম আলোটা একদম অল্প, সেরকম আলো। ভিজে গন্ধ, যখন কৃষকরা যখন মাঠে পানি দেয় ফসলে, তখন একটা মাঠের গ্রান বের হয়, বা বৃষ্টি হলে একটা গ্রান বের হয়। এই ভিজে গন্ধ, মৃদু কলরব, কলরব মানে হচ্ছে চেঁচামেচি হই হুল্লা, পাখির ডাকা, এই যে কলরব, এটা হচ্ছে মৃদু মানে হালকা। তারপর বলা হচ্ছে খেয়াল অঙ্কগুলো এসে লেগেছে চরের খুব কাছে। চর যেটা নদীর মাঝখানে যে চর থাকে, সেই চরে খেয়া নঙ্কা, মানে খেয়া নঙ্কা বলতে বোঝানো হয় নদীর এপার থেকে ওপারে মানুষ বা অনেক কিছু পারাপার করে, তাকে বলা হয় খেয়া নৌকা। এই খেয়া নৌকা গুলো চরের খুব কাছে, মানে যেখানে জেগে ওঠে বা নদীর কিনারা, সেটা হচ্ছে চর, সেখানে খেয়া নৌকা গুলো চরের খুব কাছে। এই যে এখানে যে বর্ণনাটা দিল, ব্যক্তি মানুষ বা কবি যদি মারা যায়, এইগুলো কি থেমে থাকবে? কখনোই থেমে থাকবে না। এই যে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়াল অঙ্কগুলো চরের খুব কাছে এসে
ভিড়েছে। এই পৃথিবীর যে এই স্বাভাবিক যে গতি, এই গতি কখনো থামবে না। কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে কিন্তু মৃত্যু আছে মানুষের। তারপরে দেখো, পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এসিরিয়া ধুলো আজ, বেবিলন ছাই হয়ে আছে। কবি শেষে বলছে, পৃথিবীর যে এই সব গল্প, যে গল্পগুলো আমি আগে এত সময় পড়লাম, এই গল্পগুলো চিরকাল বেঁচে রবে, এসিরিয়া ধুলো আজ, বেবিলন ছাই হয়ে আছে। এখানে অনেক সভ্যতার কথা বলা হচ্ছে। এশিয়ার যে সভ্যতা, বেবিলন একটা বিখ্যাত সভ্যতা, এই সভ্যতাগুলো ছাই হয়ে গেছে, এশিয়া আর ধুলোর মতো মিশে গেছে, পৃথিবীর এই চঞ্চলতা রয়ে গেছে। যাই হোক, তোমরা কবিতাটা বারবার আবার পড়বা, কয়েকবার পড়ার পরে তোমরা গাইড থেকে সৃজনশীল প্রশ্ন করবা, 2-4টা এক্সারসাইজ করবা, এমসিকিউ তো অবশ্যই পড়বা, আবার জ্ঞানমূলক প্রশ্ন আছে, অনুধাবনমূলক প্রশ্ন আছে, মানে অনেক পড়তে হবে। এটা জাস্ট আমি তোমাদের কবিতাটা একটু বুঝাই দিলাম, তোমরা বই বের করে আবার কয়েকবার রিভিশন দিয়ে গাইড করবা, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে, প্রশ্ন যেভাবেই আসুক তোমরা বুঝতে পারবা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের প্রতি শুভকামনা, তোমরা এসএসসি তে ভালো রেজাল্ট করো। আর যারা আমার ভিডিও দেখছো, যারা তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে, আরো ক্লাস করতে চাও, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, পাশেই থাকবো। আর কোন ক্লাস তোমরা করতে চাও এটা অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে, আজ এই পর্যন্তই।